অধ্যায় ১ প্রশিক্ষণের ৩ মাস। চলো নিচে যাই এবং মা বাবার সাথে খাই। লু ফেং হাসল। ঠিক আছে। লু হুয়ার মনে হল তিনি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। আগে তিনি ভেবেছিলেন যে তার ভবিষ্যৎ হতাশা ভরা। তিনি ভেবেছিলেন তার জীবন যাপন করা মৃত্যুর চেয়ে ভালো হবে না। কিন্তু জীবনের অমৃতের অলৌকিক প্রভাব এবং লু ফেংয়ের ফোনে জিনরমাস নম্বর দেখার পর লু হুয়া শক্তিতে ভরপুর। হুইলচেয়ার ঠেলে লু ফেং লু হুয়াকে নিচে নিয়ে এল। বাবা লু হং গুও এবং মা গং জিন ল্যান কোনো শব্দ না করে সোফায় বসেছিলেন। গতকাল থেকে আজ অবধি মাত্র একদিনের ব্যবধানে এই দম্পতি খুব বেশি প্রভাব ফেলেছে। তাদের ছোট ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং এখন সে অত্যন্ত মানসিকভাবে অস্থির। আমাদের কি করা উচিত? পৃথিবীতে আমাদের কি করা উচিত? তাদের দুজনের কোনো সমাধান ছিল না। রান্নাঘরে নাস্তা শেষ হয়েছে অনেকক্ষণ, কিন্তু কারও কিছু খাওয়ার মন ছিল না। হঠাৎ বাবা মা লু ফেং হুইলচেয়ার ঠেলে তার ভাইকে নিচে নিয়ে এল এবং সে চিৎকার করে হাসল, নাস্তা কোথায়? চল একসাথে নাস্তা খাই। নাস্তা? লু হং গুও এবং গং জিন ল্যান দুজনেই উঠে দাঁড়ালেন। লু হুয়াও হাসলেন, বাবা মা, আমি ইতিমধ্যেই ক্ষুধার্ত। লু হং গুও এবং গং জিন ল্যান তাদের ছেলে লু হুয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা একটি দানবকে দেখছে। শীঘ্রই তারা হিংস্রভাবে জেগে উঠল এবং লু হং গুর সাথে সাথে বলল, তুমি ক্ষুধার্ত? ভালো ভালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাস্তা নিয়ে এসো। কিন গং জিন ল্যান রান্নাঘরের দিকে চার্জ দিতেই চিৎকার করে উঠল। বাবা লু হং গুও দৌড়ে রান্নাঘরের দিকে এলেন। মুহূর্তের মধ্যে পুরো পরিবার শক্তিতে ভরে গেল। আগের থেকে ভারী পরিবেশ কোথাও দেখা যাচ্ছিল না। লু ফেং এই দৃশ্যটি উন্মোচিত হতে দেখে হেসেছিলেন। আচ্ছা, এখন আমরা এই সমস্যাটি অতিক্রম করেছি। সময়ের সাথে সাথে আমার ভাইয়ের পা বাড়তে সক্ষম হবে এবং সে আবার দাঁড়াতে সক্ষম হবে। এটা ঘটলে আমাদের পরিবার আরও সুখী হবে। কেন তিনি ড্রাগনের ডিম চুরি করার ঝুঁকি নিয়েছিলেন? তাড়াহুড়ো করে তার ভাইয়ের অমৃত জীবনের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করা নয় কি? হয়তো স্বর্গ তাকে সাহায্য করছিল, যেহেতু ড্রাগনের ডিম চুরি করার সময় সে ওয়ারগোডের যুদ্ধের গিয়ার পেয়েছিল। যে ধন্যবাদ তিনি প্রায় সঙ্গে সঙ্গে বিশাল ৩০ বিলিয়ন প্রাপ্ত। জিয়াংনান শহর, প্রধান শহর সেক্টর। জিয়াংনান পর্বত জল সেক্টরের অপূর্ব পর্বতের চূড়ায় একটি ভিলার প্রথম তলায় বসার ঘরে যোদ্ধাদের বৃত্তের স্করপিয়ান নামক যোদ্ধা ভেনিনা পলিনাস বর্তমানে সোফায় বসেছিলেন একটি ঠান্ডা মুখ। এবং তার পাশে শকুন লি ওয়ে ছিলেন, যিনি কোনো অভিব্যক্তি ছাড়াই সেখানে বসেছিলেন, যেন তিনি একটি ব্লেড। আমাদের কি ফলাফল আছে? লি ওয়ে ঠান্ডা গলায় বললেন। বসার ঘরে কালো স্যুট পরা মধ্যবয়সী বাটলারটি আদর করে বলল, স্যার, ম্যাডাম। টার্গেট নিয়ে কয়েকদিন তদন্ত করার পর আমরা ১-২ জনকে বাছাই করেছি। যাই হোক, যদিও আমরা ১-২টির প্রত্যেকটির যত্ন সহকারে তদন্ত করেছি, আমাদের কাছে এখনও অপরাধীকে তা নিশ্চিত করার জন্য যথেষ্ট প্রমাণ নেই। অন্য কথায়, আপনি এখনও একটি লক্ষ্য বাছাই করতে পারেন না। লি ইয়াওর রাগ, বিস্ফোরক রাগ তার চোখে দেখা যায়। হু। কালো স্যুট পরা বাটলারের মনে হয়েছিল যে তিনি একটি বিশাল দৈত্যের দিকে তাকিয়ে আছেন এবং তিনি তার শ্বাস আটকে রাখতে সাহায্য করতে পারেননি, কারণ তিনি সম্মানের সাথে বলেছিলেন, এই দলগুলোর মধ্যে তাদের উদ্দেশ্য HR জোটের দ্বারা চাপ দেওয়া থেকে শুরু করে যুবক মাস্টারকে হত্যা করে প্রতিশোধ নিতে, যুবক মাস্টারের দেহরক্ষী কা লংয়ের বিরুদ্ধে ক্ষোভ থাকার জন্য। তাদের মধ্যে কেউ কেউ এমনকি টাইগার ফ্যাং স্কোয়াড থেকে তরুণ মাস্টারের দেহরক্ষী পান ইয়ায়ের বিরুদ্ধেও ক্ষোভ পোষণ করে। আমরা তাদের মধ্যে ৮ জনকে বেছে নিতে পারি যাদের এই ধরনের উদ্দেশ্য রয়েছে। যাই হোক, এই উদ্দেশ্য খুব ছোট, অত্যন্ত ছোট। যদি তাদের মস্তিষ্ক এখনও সঠিকভাবে কাজ করে তবে তারা তরুণ মাস্টারকে হত্যা করবে না। ট্র্যাশ। ওয়েইয়ের দেহরক্ষীর প্রতি ক্ষোভ থাকলে ওরা ওয়েইকে মেরে ফেলবে। এবং তা কি? টাইগার ফ্যাং স্কোয়াড কী ধরনের বাজে দল এত শক্তিশালী শত্রুকে ক্রোধান্বিত করতে পারে?
লি ইয়াও চিৎকার করে বলেছিল, মনে রাখবেন, যে ব্যক্তি ওয়েইকে হত্যা করেছে সে এমন একজন যে তাৎক্ষণিকভাবে দুজন উন্নত স্তরের যুদ্ধবাজ এবং দুজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজকে হত্যা করতে পারে। তিনি তাদের এত দ্রুত মেরে ফেললেন যে চারজনের কেউই একটি বার্তা পাঠাতে সক্ষম হল না। হ্যাঁ, বাটলার সম্মানের সাথে উত্তর দিল। মনে রাখবেন যে এই অপরাধী অত্যন্ত শক্তিশালী এবং কেবল তার যুদ্ধের রেকর্ড লুকিয়ে রেখেছে। দুই উন্নত স্তরের যুদ্ধবাজকে তাৎক্ষণিকভাবে হত্যা করতে সক্ষম হওয়া, এই ক্ষমতার সাথে তার বয়স কমপক্ষে ২০ বছর হওয়া উচিত। লি ইয়াও আদেশ দিয়েছিলেন, আমরা যে লক্ষ্যগুলি তদন্ত করেছি, ইতিমধ্যে মারা যাওয়াগুলি ব্যতীত তারা বেশ তরুণ এবং দুর্বল। তাদের মধ্যে কেউ কেউ শুধু ফাইটার কমব্যাট পরীক্ষা পাশ করেছে। আপনি মনে করেন যে এই ছোট চিন্ডিগুলির দুটি উন্নত স্তরের যুদ্ধবাজকে তাৎক্ষণিকভাবে হত্যা করার যথেষ্ট ক্ষমতা আছে? আপনি ঠিক বলেছেন, স্যার, সম্মানের সাথে বাটলার উত্তর দিল। লি ইয়াও শীতলভাবে আদেশ দিয়েছিলেন, তাদের অতীত সাবধানতার সাথে তদন্ত করুন এবং দেখুন তাদের মধ্যে কোনটি তাদের দক্ষতা লুকিয়ে রাখতে পারে। একবার আপনি মনে করেন যে তাদের মধ্যে একজনের সেই সম্ভাবনা আছে, সেগুলি পরীক্ষা করে দেখুন। বুঝলাম। বাটলার কোনো অতিরিক্ত শব্দ বলার সাহস করেনি। ঠিক আছে। এমনকি তাদের একজন ওয়ারগড স্তরের যোদ্ধা বা আত্মাপাঠক হওয়ার ইঙ্গিতের একটি স্লিভারও দেখা গেলে তাদের সাথে আরও বেশি লেগে থাকুন। লি ইয়াও ঠান্ডা গলায় বললেন, অবশ্যই, আমাদের উচ্চ অগ্রাধিকারের লক্ষ্যগুলি তদন্ত করতে হবে, তবে নিম্ন অগ্রাধিকারগুলিকেও যেতে দেবেন না। তাদের তথ্য রেকর্ড করুন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাদের পরিবার এবং বন্ধুরা কী করছে তার যুদ্ধের রেকর্ড, সেসব রেকর্ড করুন। হ্যাঁ, সম্মানের সাথে উত্তর দিল বাটলার। আপনি এত বছর ধরে আমাকে অনুসরণ করছেন, তাই আমি চাই যে আপনি যা করতে পারেন এবং বুঝতে পেরেছেন তা দিয়ে আপনি এটি করতে চান। লি ইয়াওর কণ্ঠস্বর ডুবে গিয়েছিল এবং এতে হত্যার অভিপ্রায়ের ইঙ্গিত ছিল। বাটলারের কপাল ঘামের বল বের করতে শুরু করা ছাড়া আর কিছু করতে পারল না। বুঝলাম। তার সামনের এই মানুষটি কতটা শক্তিশালী তা অবশ্য তিনি জানতেন। এমনকি উন্নত স্তরের ওয়ারগড স্করপিয়ান ভেনিনা পলিনাস পরিবারের পলিনাস লি ইয়াওর বিরুদ্ধে যেতে সাহস করেনি। যাওয়া। লি ইয়াও হাত নাড়ল। বাটলার দ্রুত চলে গেল। বাটলার চলে যাওয়ার পর লিভিং রুমে একমাত্র লোকেরা বাকি ছিল দম্পতি লি ইয়াও এবং ভেনিনা পলিনাস। ইয়াও, যদি অপরাধী আমাদের ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত থাকে, তবে সে সম্ভবত তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি নিয়ে আসেনি। ভেনিনা তার উচ্চারিত চীনা উচ্চারণে বলল, এটি দেখায় যে লক্ষ্যবস্তুগুলির মধ্যে কেউই অপরাধী নয়। আমি জানি এই সম্ভাবনা বিদ্যমান, লি ইয়াও ঠান্ডাভাবে বললেন, তবে আমাদের প্রতিটি সুযোগকে উপলব্ধি করতে হবে। যদি খুব বেশি লোক না থাকত, আমি একজনকে ছেড়ে দেওয়ার চেয়ে হাজার হাজারকে মেরে ফেলতাম। লি ইয়াওর চোখে একটা ঠান্ডা আলো জ্বলে উঠল। এই মামলায় প্রায় ৫০০ টার্গেট জড়িত, যার পিছনে ডোজো অফ লিমিটস, থান্ডার ডোজো, সরকারের সেনাবাহিনী ইত্যাদি রয়েছে। এই লোকেরা সকলেই হেডকোয়ার্টার সিটির কাছে এবং মাঝে মাঝে হেডকোয়ার্টার সিটিতে প্রবেশ করে, যে কারণে লি ইয়াও তাদের সবাইকে হত্যা করেনি। যদি মাত্র কয়েক ডজন লোক থাকত, তবে তিনি পদক্ষেপ নিতে ভয় পাবেন না। ইয়াও, কে এটা করবে বলে তোমার মনে হয়? তিনি জিজ্ঞাসা হিসাবে ভেনিনা ভ্রুকুটি। সম্পূর্ণ পৃথিবীতে ১০০টিরও কম উন্নত স্তরের ওয়ারগড রয়েছে যাদের আমার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, লি ইয়াও। সেই সময় আপনাকে জোটের হোয়াক্সিয়াস সেক্টর ডিরেক্টরের আসনে বসিয়ে আমরা বেশ কিছু শত্রুও তৈরি করেছি। সৌভাগ্যক্রমে আমি সফলভাবে প্রাচীন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসেছি, তাই সেই বোকা পাগলরা পদক্ষেপ নেওয়ার সাহস করেনি। লি ইয়াও ঠান্ডা গলায় বললেন, যে অপরাধী ওয়েইকে মেরেছে সে আমাকে খুঁজে না দেওয়াই ভালো। দুই শক্তিশালী যোদ্ধা ভেনিনা এবং লি ইয়াওর দৃষ্টিতে তারা যাদের অপরাধী হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে তারা অতীতের তাদের যুদ্ধের শত্রুদের একজন। যাই হোক, তারা ৫০৬ সন্দেহভাজনদের তদন্ত করা বন্ধ করবে না। ইয়াংঝু শহর, মিনিউ সেক্টর। লু ফেং বেশ নিশ্চিন্ত ছিলেন,
যখন তিনি মুক্ত থাকেন তখন তিনি লিমিট হলে যোদ্ধাদের সাথে চ্যাট করতেন, কিন্তু তিনি সাধারণত তার বেশিরভাগ সময় 9 স্টেজ থান্ডার ব্লেড এই ডুবিয়ে কাটান। হ্যালো, অধিনায়ক। লিমিট হলের প্রতিক্রিয়া স্পিড টেস্টিং রুমে। লু ফেং তার ফোন নিতে পাশ দিয়ে হেঁটে গেলেন। ওহ, আপনারা বন্ধুরা 1 মার্চ নতুন বছরের পরে আবার মরুভূমিতে যাচ্ছেন? অবশ্যই, আমি যে ভালো আছি। আমি যাই হোক একটু বাড়িতে থাকতে চেয়েছিলাম এবং আমার ব্লেড কৌশলগুলিকে পালিশ করার পাশাপাশি নিরাপদে আমার 2 মাস এখানে কাটাতে চেয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমরা নতুন বছর পরে যাব। আপনি ইতিমধ্যে আমার ভাইয়ের অবস্থা সম্পর্কে জানেন? এই ধরনের জিনিস অবশ্যই দ্রুত ছড়িয়ে পড়ে। আমি পারি না, এমনকি আমি এই ধরনের জিনিস দিয়ে কিছু করতে পারি না। কিন্তু কোনো সমস্যা নেই, আমার ভাই ভালো আছেন। হ্যাঁ, আমি এখন আমার কৌশল প্রশিক্ষণ করছি। ঠিক আছে, পরে কথা হবে। লু ফেং ফোন কেটে দিল এবং কোণে ফোন রেখে দিল। এরপরে তিনি প্রতিক্রিয়া গতি পরীক্ষা করার মেশিনের দিকে ফিরে যান। আমরা বলি এটি একটি টেস্টিং মেশিন, কিন্তু লু ফেং এটিকে সম্পূর্ণরূপে একটি প্রশিক্ষণ মেশিন হিসাবে বিবেচনা করেছে। ইন্টারমিডিয়েট লেভেল ওয়ারলড টেস্ট সময় 10 মিনিট। লু ফেং রিঅ্যাকশন স্পিড টেস্টারের টেস্টিং টাইম অ্যাডজাস্ট করেছে, এটি ইতিমধ্যেই সবচেয়ে বেশি সময় ছিল। প্রচুর পরিমাণে রাবার বুলেট দ্বারা গুলি করা আসলে একজনের ডজ করার ক্ষমতা প্রশিক্ষণের জন্য ভালো, তাই লু ফেং এখানে এসে প্রশিক্ষণ দিতে পছন্দ করে। ঘামে ভেজা শরীর নিয়ে লু ফেং তার ফোন এবং অন্যান্য কিছু এলোমেলো জিনিস তার পকেটে রেখেছিল। মাসের বেশিরভাগ সময় আমি মরুভূমিতে ছিলাম, আমি আমার শরীরকে শক্তিশালী করার জন্য জেনেটিক শক্তি শোষণ করেছি। এখন আমি নিম্ন স্তরের যুদ্ধবাজের মান থেকে খুব বেশি দূরে নই। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং দেখতে হবে এই 2 মাসে আমি কতটা শক্তিশালী হতে পারি। দিনে দিনে সময় কেটে গেল। নববর্ষের প্রাক্কালে লু ফেং এবং তার পরিবার আনন্দের সাথে একটি চীনা নববর্ষের ভোজসভায় গিয়েছিল। লু ফেং এবং তার পরিবারও কয়েকজন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। আত্মীয়দের জন্য। লু ফেংয়ের প্রকৃতপক্ষে কোনো আত্মীয় ছিল না, যেহেতু তার বাবা এবং মা দুজনেই গ্র্যান্ড নির্ভানার সময়ের পরে এতিম ছিলেন। গ্র্যান্ড নির্ভানার সময়কাল অনেক পরিবারকে ধ্বংস করেছিল, যার ফলে অনেকে অনাথ হয়ে পড়েছিল। 6 ফেব্রুয়ারি ভোর। লু ফেং সাদা ডোজো ইউনিফর্মে লিমিট হলের দিকে যাওয়ার সময় হাসলেন। পাগল, এত সকালে হলে যাচ্ছিস? বড় গোফওয়ালা এক পাশবিক হাসল। আমি শীঘ্রই মরুভূমিতে যাব, তাই আমাকে আমার শেষ কয়েক মিনিটের জন্য এবং ট্রেনে যেতে হবে, লু ফেং হেসে বলল। বড় বড় গোফওয়ালা পাশবটি চকচক করে বলল, পাগল, এমন কথা বলা বন্ধ কর যা মানুষকে পাগল করে দেবে। আপনার শেষ কয়েক মিনিট ঝুলন্ত। আপনি যখন আপনার সম্ভাব্য ফাইটার পরীক্ষা দিচ্ছিলেন তখন আমি সেখানে ছিলাম এবং চোখের পলকে আপনি ইতিমধ্যে আমাকে ছাড়িয়ে গেছেন। লু ফেং হেসেছিলেন। পিছনের ঢেউ সবসময় ইয়াংজি নদীতে সামনের ঢেউগুলিকে ধাক্কা দেয়, তাই অবশ্যই প্রতিটি প্রজন্মকে পরবর্তী প্রজন্মের চেয়ে শক্তিশালী হতে হবে। যাও যাও, আমাকে পাগল করা বন্ধ করো বলে ধমক দিতেই বড় গোফ নিয়ে হেসে উঠল পাশবিক। লু ফেং লিমিট হলে প্রবেশ করে 6ষ্ঠ তলায় এলেন। ভোরবেলা লিমিট হলে খুব কমই লোকজন থাকে, তাই যথারীতি এখানেও ফাঁকা ছিল। লু ফেং তার সাম্প্রতিক প্রশিক্ষণের ফল পরীক্ষা না করলে এখানে আসতেন না। শেষবার তিনি পরীক্ষা করেছিলেন, তার শক্তি 1.3000 কেজির কাছাকাছি ছিল এবং তিনি নিম্ন স্তরের যুদ্ধবাজ প্রতিক্রিয়া গতি পরীক্ষায় সুপিরিয়র গ্রেড পেয়েছিলেন। লু ফেং কিছুটা উষ্ণ হয়ে উঠল। এখন 6 ফেব্রুয়ারি। আমি ভাবছি এই 3 মাস পরে আমার ফিটনেস লেভেল কতটা বেড়েছে। অধ্যায় 2, সদর দপ্তর থেকে আগমন। সীমা হলে 6ষ্ঠ তলায় ফাঁকা ট্রেনিং হল। লু ফেং মুষ্টি শক্তি পরীক্ষার মেশিন চালু করেছে এবং এর প্রদর্শন হালকা হয়েছে। আমি প্রথমে 9 স্টেজ থান্ডার ব্লেড
কৌশল ছাড়াই ঘুষি মারব এবং শুধু আমার নিয়মিত শক্তি ব্যবহার করব। লু ফেং তার শ্বাস-প্রশ্বাস কিছুটা সামঞ্জস্য করে। এরপরে একটি ধাক্কাধাক্কিকারী গরিলার মতো তার ডান হাত এবং কাঁধটি সামনের দিকে চার্জ করা হয়েছিল এবং তার মুষ্টিটি একটি চাপ জুড়ে ছিল। পেং! যন্ত্রে একটা নিচু ঠকঠক শব্দ বেজে উঠল এবং মুষ্টির শক্তি প্রবলভাবে যন্ত্রটিকে কিছুক্ষণের জন্য কেঁপে উঠল। মুষ্টি শক্তি পরীক্ষার মেশিনে একটি সংখ্যা প্রদর্শিত হয়েছে ৯৯৮১ কেজি। ওহ, এটা এতটা বেড়েছে! লু ফেং এই সংখ্যার দিকে তাকাল এবং খুশির হাসি ছেড়ে দিতে পারল না। গতবার এটি ছিল ৬,১২১ কেজি এবং এখন এটি ৩,০০০ কেজি বেড়েছে। প্রকৃতপক্ষে এই সংখ্যাটি লু ফেংয়ের পূর্বাভাসের মধ্যেও ছিল। সাধারণত জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমান্তে প্রশিক্ষণের পরে আপনার শক্তি দ্রুত বৃদ্ধি পাবে। সুতরাং যে মাসে লু ফেং ০০৩ শহরে ছিল, লু ফেং অত্যন্ত দ্রুত উন্নতি করেছে। এবং ২ মাস তিনি বাড়িতে ছিলেন, যেহেতু লু ফেং বাড়ি ফেরার ঠিক আগে 9 স্টেজ থান্ডার ব্লেড এর তৃতীয় পর্যায়টি সম্পন্ন করেছিলেন, তার উন্নতির হার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এই ৩ মাসে তার শক্তিও অনেক বেড়েছে। শরীরের ফিটনেস স্তরের অনুমান অনুসারে ৪,০০০ কেজি থেকে ৮,০০০ কেজি পরিসরটি একজন উন্নত স্তরের যোদ্ধাকে প্রতিনিধিত্ব করে এবং ৮,০০০ কেজি থেকে ১,৬,০০০ কেজি একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজের পরিসরকে প্রতিনিধিত্ব করে। অন্য কথায়, আমার শরীরের ফিটনেস স্তর একজন সাধারণ শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজের সাথে তুলনীয়। লু ফেং তার ভঙ্গি ঠিক করার সাথে সাথে হাসলেন। এবার লু ফেং 9 স্টেজ থান্ডার ব্লেড কৌশল ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিলেন। দুঃখের বিষয়, যদিও তিনি 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম ৪টি ধাপ কিনেছেন এবং গত ২ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন, সে যাই করুক না কেন তা সম্পূর্ণ করতে পারেনি। সর্বাধিক, তিনি শুধুমাত্র তার ক্ষমতা আরও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। হু! লু ফেং গভীরভাবে চিৎকার করে উঠল এবং তার মুখ থেকে তীরের মতো নিঃশ্বাস বেরিয়ে গেল। যখন সে চিৎকার করল, তার ডান হাতটি তাৎক্ষণিকভাবে মহাকাশ জুড়ে আঁকল এবং সেই অল্প ব্যবধানে এটি মহাকাশ জুড়ে আঁকল, ত্বরান্বিত হতে শুরু করল এবং সাথে সাথে শব্দ বাধা ভেঙে দিল। ফলস্বরূপ একটি ভয়ঙ্কর সনিক বুম বেজে উঠল। ইস্পাতের হাতুড়ির মতো মুঠিটি প্রচণ্ডভাবে যন্ত্রের উপর ভেঙে পড়ে। রম্বল যন্ত্রটি স্থির হওয়ার আগে হিংস্রভাবে সামনের দিকে এবং পিছনের দিকে দুলছে। ভালো লাগছে! লু ফেং ডিসপ্লের দিকে তাকাল। ডিসপ্লেটি কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে তারপর ২৮০৮১ নম্বরটি প্রদর্শন করে। ৯৯৮১/২৮ কাছাকাছি। লু ফেং মনে মনে হিসাব করল, প্রায় ২৭,৯৪৭। সুতরাং ২৮,০০০ কেজির একটি পাঞ্চ গ্রহণযোগ্য। লু ফেং এই সংখ্যাটি নিয়ে বেশ সন্তুষ্ট ছিলেন। ২৮,০০০ কেজি বেশ ভয়ঙ্কর। যে মুষ্টি শক্তি ২৮ টন। এমনকি একটি ট্রাক মাত্র কয়েক টন, তাই কেউ কল্পনা করতে পারেন যে এই মুষ্টিটি কতটা শক্তিশালী ছিল। শরীরের ফিটনেস স্তরের অনুমান অনুসারে ১,৬,০০০ কেজি থেকে ৩,২,০০০ কেজি মধ্যবর্তী স্তরের ওয়ারলর্ড রেঞ্জের অন্তর্গত। যাই হোক, এমনকি যদি তারা উভয়ই মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ হন, ১,৬,০০০ কেজি এবং একজন পাকা মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের মধ্যে পার্থক্য অত্যন্ত বিশাল। লু ফেং যদি সেই শক্তি দিয়ে তার ব্লেড দোলান, তাহলে তিনি মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের জন্য শক্তিশালী বলে বিবেচিত হবেন। লিমিট হলের প্রধান প্রশিক্ষক হিসাবে প্রধান প্রশিক্ষক উটং ঘন ঘন লিমিট হলে আসেন। একটি সনিক বুম। উটং, যিনি ৫ম তলায় একটি শান্ত ঘরে ছিলেন, হঠাৎ ৬ষ্ঠ তলায় সনিক বুম শুনতে পেলেন এবং বিস্মিত হয়ে লাফিয়ে উঠলেন। কোন ধরনের শক্তিশালী ব্যক্তি এই সনিক বুমটি ঘটিয়েছেন? উটং একটি ছায়ায় পরিণত হয় এবং সরাসরি সিঁড়ি পেরিয়ে ৬ষ্ঠ তলার দিকে চার্জিত হয়। ৬ষ্ঠ তলার ট্রেনিং হল বেশিরভাগ খালি ছিল, শুধুমাত্র একজন ব্যক্তি সেখানে ছিল, লু ফেং।
এই সময়ে লু ফেং এখনও মুষ্টি শক্তি পরীক্ষার মেশিনের সামনে দাঁড়িয়েছিল, তার বর্তমান শক্তির স্তর সম্পর্কে চিন্তা করছিল। লু ফেং ঘুরে দাঁড়াল। আঙ্কেল উ। ধুর, তুমি ছোট বাচ্চা, তুমি কি সেই সনিক বুম করেছিল? আমাকে দেখতে দিন আপনার মুষ্টি কতটা শক্তিশালী ছিল। উটং অত্যন্ত অবাক হয়েছিলেন যখন তিনি লু ফেংয়ের দিকে হাঁটছিলেন, কিন্তু যখন তার দৃষ্টি মুষ্টি শক্তি পরীক্ষা করার মেশিনের ডিসপ্লেতে পড়ে, তখন তিনি হিমায়িত করা ছাড়া সাহায্য করতে পারেননি। 2801 কেজি। উটং লু ফেংয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া সাহায্য করতে পারেনি, যেন লু ফেং একটি দানব হয়ে উঠেছে। তুমি এটা করেছ? আর কে? লু ফেং হেসেছিলেন। তবে আমার শরীরের ফিটনেস লেভেলও এত শক্তিশালী নয়। 9 স্টেজ থান্ডার ব্লেড? উটং মুহূর্তের মধ্যে অনুমান করলেন। তিনি অনেক আগেই জানতেন যে লু ফেং 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়াল কিনেছেন। যাই হোক, অনেক শক্তিশালী যোদ্ধা তাদের কাছে অর্থ থাকা সত্ত্বেও এই নির্দেশিকা ম্যানুয়ালটি ক্রয় করে না, কারণ অনেকেই প্রথম পর্যায়টি সম্পূর্ণ করতে পারে না। এমনকি যদি আপনি 9 স্টেজ থান্ডার ব্লেড অনুশীলন করেন, তবে এটি এতটা অযৌক্তিক হওয়া উচিত নয়। আপনার স্বাভাবিক মুষ্টিশক্তি কি? আপনি 9 স্টেজ থান্ডার ব্লেড কোনো পর্যায়ে সম্পন্ন করেছেন? উটং তার প্রশ্ন অনুসরণ করে। লু ফেং হেসে উত্তর দিলেন, নিয়মিত মুষ্টিশক্তি প্রায় 10,000 কেজি, এবং আমি 9 পর্যায়ে থান্ডার ব্লেড তৃতীয় পর্যায়ে শেষ করেছি। আমি যতই ট্রেনিং করি না কেন, আমি চতুর্থ পর্যায়ে ধরতে পারি না। লু ফেং 9 স্টেজ থান্ডার ব্লেড তার অগ্রগতি লুকানোর পরিকল্পনা করেননি, কারণ তার শক্তি যেভাবেই হোক মনোযোগ আকর্ষণ করবে। তার বিশেষ কিছু বিষয় তুলে ধরলে তাকে এখনও কিছু সুবিধা পাওয়া যাবে। আত্মা পাঠক হিসাবে তার পরিচয়ের জন্য লু ফেং তা প্রকাশ করবেন না। এমনকি শকুন বিচ্ছু দম্পতি অ্যাস্ট্রোনমিক্যাল বাউন্টি মামলার সাথে অপরাধীর পরিচয় তদন্ত শুরু করার আগে লু ফেং কখনই আত্মা পাঠক হিসাবে তার পরিচয় প্রকাশ করতে চাননি। কারণ সমগ্র বিশ্বে আত্মা পাঠক যোদ্ধাদের চেয়েও বিরল, এবং যোদ্ধারা প্রথম স্থানে বেশ বিরল। আত্মা পাঠকের উপস্থিতি জিনিসগুলিকে অনেক জটিল করে তুলবে। এলোমেলো, তুমি খুব এলোমেলো, তুমি একটা দানব। উটং লু ফেং বুকে হাতুড়ি দিয়ে সাহায্য করতে পারল না। আমি জানতাম তুমি বেশ প্রতিভাবান, যেহেতু আমি তোমাকে ডোজো অফ লিমিটসের জন্য স্কাউট করেছি। যদিও আপনার শরীরের ফিটনেস লেভেল শিশুর লেভেল ওয়ারলর্ড লেভেলে পৌঁছেছে, তা বেশ আশ্চর্যজনক। আমি খুব বেশি অবাক হই না, কারণ কিছু লোক আপনার চেয়েও দ্রুত বৃদ্ধি পায়। যাই হোক, আপনি আসলে 9 স্টেজ থান্ডার ব্লেড তৃতীয় পর্যায়টি সম্পূর্ণ করতে পেরেছেন মাত্র অর্ধেক বছরে। এটা খুবই অযৌক্তিক। দানব। প্রতিভাবান মানুষ সব জায়গায় আছে। এমন অনেক মানুষ আছে যাদের শরীরের ফিটনেস লেভেল উন্মাদ হারে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, গ্র্যান্ড নির্ভানা সময়ের অল্প কয়েক বছরে শক্তিশালী যোদ্ধা হং এবং দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা থান্ডার গড় অস্তিত্বে পরিণত হয়েছিল, যা ওয়ার গড স্তরকে অতিক্রম করেছিল। মাত্র কয়েক বছরের মধ্যে তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা উঠতেও পারে। এই পৃথিবীতে কত প্রতিভা আছে তা কল্পনা করা যায়। যাই হোক, 9 স্টেজ থান্ডার ব্লেড সাথে শরীরের ফিটনেসের কোনো সম্পর্ক নেই। লু ফেংয়ের ফিটনেস লেভেল দ্রুত বেড়ে যায় এবং তিনি 9 স্টেজ থান্ডার ব্লেড তৃতীয় পর্যায় শেষ করতে সক্ষম হন। সে অবশ্যই একটি দানব। সারা বিশ্বে বছরে মাত্র 1 বা 2টি এই দানব দেখা যায়। তাড়াতাড়ি আপনার গতি পরীক্ষা করুন এবং আমাকে ফলাফল দেখান। উটং আবেগের সাথে লু ফেংয়ের জন্য গতি পরীক্ষার মেশিন চালু করতে গিয়েছিলেন। লু ফেং হেসে উঠল। হুশ! তার শরীর তৎক্ষণাৎ ধনুক ছেড়ে তীরের মতো ত্বরান্বিত হয় এবং তারপর কয়েক দম পড়ে থেমে যায়। মেশিনের ডিসপ্লে 128 নম্বর দেখিয়েছে। খারাপ নয়, এটা একজন সাধারণ শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজের স্তর। উটং মাথা নাড়তে হাসতে হাসলেন। লু ফেংও বেশ খুশি ছিল। তিনি পরিষ্কার ছিলেন যে একজন যোদ্ধার ফিটনেস লেভেল যত বাড়বে, তার শক্তিও ক্রমাগত বাড়বে। শক্তি ঠিক আছে, কিন্তু গতি?
আপনি যতই এগিয়ে যান, গতি তত কঠিন থেকে বাড়ানো কঠিন হয়ে যায়। যেহেতু আপনি যত দ্রুত স্প্রিন্টিং, ডজিং এবং জাম্পিং করবেন, তত বেশি বায়ু প্রতিরোধের সম্মুখীন হবেন। আপনি যত দ্রুত, বৃহত্তর প্রতিরোধ, যে কারণে গতি বাড়ানো কঠিন। 1-2-8 সেকেন্ড গতি, প্রায় 1.0000 কেজি শক্তি, 9 স্টেজ থান্ডার ব্লেড সহ, প্রায় 2.8000 কেজি। এবং আমার প্রতিক্রিয়া গতি পরীক্ষা আমাকে ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারলর্ড পরীক্ষার জন্য উচ্চতর পদ দিয়েছে। লু ফেং প্রায়শই প্রতিক্রিয়া গতি পরীক্ষা করার মেশিনের সাথে ট্রেনিং করেন, তাই তিনি দীর্ঘদিন ধরে তার বর্তমান স্তর সম্পর্কে পরিষ্কার ছিলেন। তার রু-ওয়ে ক্লাস টেকনিক এবং পারফেক্ট লেভেল সম্পর্কে কিছুটা জ্ঞানের সাথে লু ফেং এর ডজ করার ক্ষমতা বেশ আশ্চর্যজনক। লু ফেং এবং উটং যখন চ্যাট করছিল। জিয়াংনান শহরের প্রধান শহর সেক্টরের বিমানবন্দর। বিমানবন্দর শব্দটি খুবই বিদেশি শব্দ। গ্র্যান্ড নির্বাণ সময়কাল থেকে আকাশে দানবদের পরিমাণ বেড়েছে, কে জানে কতবার বিমানের মান বাড়ায়। একটি বিমান নির্মাণের খরচ গ্র্যান্ড নির্বাণা সময়কালের আগে যে খরচ হয়েছিল তার চেয়ে অনেক বেশি। তথাকথিত বিমান মূলত বেশিরভাগ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে এখনও বাণিজ্যিক বিমান রয়েছে, তবে একজন সাধারণ ব্যক্তির জন্য প্রতিটি টিকিটের দাম অত্যন্ত ব্যয়বহুল। এমনকি একজন ধনী ব্যক্তিও টিকিট কিনতে নারাজ। বিমানবন্দরের অপেক্ষমান এলাকায় ডোজো অফ লিমিটস সদর দফতরের চেয়ারম্যান এবং তার নিচের 3 জন প্রধান জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটসের বিগ 4 অপেক্ষা করছিলেন। তিনি এখানে ঝুঁকে টাও আকাশের দিকে তাকিয়ে হাসল। হুশ! একটি ছায়া কার্যত অবিলম্বে বিমানবন্দরের উপরে আকাশে উপস্থিত হয়েছিল এবং তারপরে শহরের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়ার সময় নাটকীয়ভাবে ধীর হয়ে যায়। তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকে। এটি একটি বিশাল নীল ইউএফও আকৃতির বাণিজ্যিক বিমান যা প্রায় 30 থেকে 40 মিটার ব্যাস ছিল। একটি মোহনীয় নীল আলো বিমানের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। বিপ! বাণিজ্যিক ইউএফও আকৃতির বিমানের হ্যাচটি খোলা হয়েছে এবং এটি থেকে একটি সিডি প্রসারিত হয়েছে। ডোজো অফ লিমিটসের বিগ 4 অবিলম্বে সিডির পাশে চলে গেল। শুধুমাত্র স্ট্যাটাসযুক্ত লোকেরা সরাসরি বিমানের পাশে আসতে সক্ষম হয়েছিল। মোট প্রায় 100 জন ছিল। বিমানের যাত্রীরা সিডি বেয়ে নামতে শুরু করে এবং তাদের প্রত্যেকেই বিশেষ মর্যাদার অধিকারী। মনে রেখ যে এই ধরনের বিমান সমগ্র বিশ্ব জুড়ে অত্যন্ত বিরল। আকাশে ওড়ার সময় বিমানটিকে তার যাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হয়। প্রথমত, বিমানের পৃষ্ঠের উপাদান একটি খো সিরিজের যুদ্ধের ইউনিফর্ম এবং একটি খো সিরিজের অস্ত্রের সাথে তুলনীয়। যদিও এটি কেবল একটি পাতলা শীট, এটি একটি দল নেতা স্তরের উড়ন্ত দৈত্যের আক্রমণ থেকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারে। একই সময়ে বিমানটি একটি ব্যয়বহুল যান্ত্রিক তরঙ্গ কামান দিয়ে সজ্জিত। এই যান্ত্রিক তরঙ্গ কামান একটি সম্রাট স্তরের দানবকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে, যা বিমানের কাছাকাছি উঠতে সাহস করে। এই সবের সাথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। একই সঙ্গে এটি নির্মাণে খরচও অসাধারণ। উদাহরণস্বরূপ, একটি সিরিজের ভূতের ফলক 3 বিলিয়ন, অর্ধেক দাম 1.5 বিলিয়ন। ওয়ারগডের প্রাসাদে পাওয়া সবচেয়ে সস্তা দাম 1 বিলিয়ন। এবং ব্লেডের প্রকৃত মূল্য প্রায় 0.8 থেকে 0.9 বিলিয়ন। আপনি যদি শুধুমাত্র কেলু খাত গণনা করেন তবে এটি প্রায় 0.6 বিলিয়ন। এবং বিমানের পুরো পৃষ্ঠটি সেই উপাদান দিয়ে তৈরি। একটি 30 মিটার থেকে 40 মিটার ব্যাসের বিমান, যদিও এটি কেবল পৃষ্ঠের উচ্চ ঘনত্বের কারণে এটি মোট 30 টন হয়। শুধু কেলু মিশ্র ধাতুর দাম বিলিয়ন চীনা ডলারে পৌঁছেছে। একবার আপনি যান্ত্রিক তরঙ্গ কামান এবং অন্যান্য জিনিস যোগ করুন। একটি বাণিজ্যিক বিমান, এটি নির্মাণের খরচ গ্র্যান্ড নির্বাণা সময়ের আগে একটি বিমান নির্মাণের খরচ থেকে একটি ছায়াপথের মতো। তদুপরি এই ধরনের বিমানের রক্ষণাবেক্ষণ ফিও বিস্ময়কর।
প্রতিবার যখন তারা উড়ন্ত দানবদের একটি ঝাঁক থেকে আক্রমণের মুখোমুখি হয়, তাদের স্বাভাবিকভাবেই তাদের প্রতিরোধ করতে প্রচুর শক্তি ব্যয় করতে হবে, যে কারণে টিকিটের দাম অত্যন্ত অযৌক্তিক। অনেক গড় ধনী মানুষ এমনকি একটি কিনবে না। ওল্ড ইয়াং ডোজো অফ লিমিটস সদর দফতরের চেয়ারম্যান চিৎকার করে হাসলেন। ধূসর রঙের পোশাক পরা একজন মধ্যবয়সী লোকটি হেঁটে 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 বলল, ইস্পাতের হাত, হা হা, অনেক দিন দেখা যাচ্ছে না। ওল্ড ইয়াং, আপনি এখানে লু ফেংয়ের শক্তি পরীক্ষা করতে এসেছেন? আচ্ছা, ছোটখাটো বিষয়গুলো একপাশে রেখে চলুন, ভাইয়েরা ভালো কথা বলবেন, হেসে বললেন ডোজো অফ লিমিটস হেডকোয়ার্টারের চেয়ারম্যান।